গুড মর্নিং। মোটামুটি ডব্লিউবিসিএস বা আদার্স যা পরীক্ষা আছে সামনে, ডব্লিউবিসিএস প্রিলিমস মেন্স ইত্যাদি পরীক্ষাগুলো যা পরিস্থিতি চলছে, হতে হতে মার্চ এপ্রিল হবে। ঠিক আছে, তো আপাতত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি আমরা। এবং লাস্ট এক বছরের, অর্থাৎ 2021 সালের মিডিল থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে আমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করে যেতে হবে। সেই জন্য আজকে আমরা জুন জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আজকে ক্লাস শুরু করছি। ওকে। এবং আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ডেট ওয়াইজ করবো, জুনের 1 তারিখ 2 তারিখ এইভাবে ডেট ওয়াইজ প্রত্যেক মাসেগুলো করব। ঠিক আছে। আর পরে যদি সময় থাকে পরীক্ষার আগে আমরা টপিক ওয়াইজ সেগুলো আবার রিভাইজ করব। ওকে। তো জুনের 1 তারিখে প্রথম যে খবরটা ছিল, ও যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চেস অঙ্কুর স্কিম। মধ্যপ্রদেশ সরকার অঙ্কুর বলে একটা স্কিম করেছে, একটা গভর্নমেন্ট স্কিম করেছে। সেই স্কিমটা কি বলছে? ইন মধ্যপ্রদেশ, চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান government has launched a scheme named Ankur, under which citizens will be awarded for planting trees during monsoon. তাহলে সেই সময় বর্ষাকাল ছিল, বর্ষাকালে সিটিজেনরা যারা বৃক্ষরোপণ করবে, ছোট গাছ লাগাবে, তাদেরকে আরো বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এই আঙ্কুর বলে স্কিমটা নেয়। ওকে। সিটিজেন্স টেকিং পার্ট ইন দিস ইনিশিয়েটিভ উইল বি গিভেন দ্য প্রাণ বায়ু অ্যাওয়ার্ড টু এনশিওর পাবলিক পার্টিসিপেশন ইন দ্য প্রোগ্রাম। তাহলে স্কিমটার নাম কি? আঙ্কুর। সেখানে কি করা হবে? সেই মধ্যপ্রদেশের জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত দেওয়া হবে এবং তাদেরকে যারা এই যে এতে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে এই স্কিমে, যারা বৃক্ষরোপণ করবে তাদেরকে তাদের পারফরমেন্স ওয়াইজ তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে প্রাণ বায়ু অ্যাওয়ার্ড। আর স্যাপলিং প্লান্টেশন ক্যাম্পেইন উইল বি ক্যারিড আউট ডিউরিং দ্য মনসুন। স্যাপলিং মানে চারা গাছ। এই চারা গাছ লাগানোর এটা অভিযান চালানো হচ্ছে বর্ষাকালে। পার্টিসিপেন্ট উইল হ্যাভ টু আপলোড আ পিকচার while প্ল্যান্টিং দ্য saplings। তাহলে যে পার্টিসিপেন্ট পার্টিসিপেট করছে তাকে কি, যখন সে গাছটা মানে চারা গাছটা লাগাচ্ছে সেই সময় তার একটা ছবি তুলতে হবে, এবং তার ঠিক 30 দিন পরের একটা ছবি, স্যাপলিংটা এখনো বেঁচে আছে কিনা সেই ছবিটা, বা কেমন ভাবে সে কেয়ার করেছে সেই ছবিটা পাঠাতে হবে। তাহলে একটা রোপণ করার সময় আর একটা 30 দিন পরের। দ্য উইনার্স উইল দেন বি সিলেক্টেড ফ্রম ইচ ডিস্ট্রিক্ট ফলোইং আ ভেরিফিকেশন টু গেট দ্য প্রাণবায়ু অ্যাওয়ার্ড। তারপরে ডিস্ট্রিক্ট থেকে যারা এগুলো ভালো কেয়ার করবে তাদের ওই ছবি দেখে তাদের মধ্যে থেকে এক উইনার ঠিক করা হবে এবং তাদেরকে এই প্রাণবায়ু অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। সিটিজেন্স ক্যান পার্টিসিপেট ইন দ্য ট্রি প্লান্টেশন ড্রাইভ বাই রেজিস্টারিং দেমসেলভস অন দ্য বায়ু দূত অ্যাপ। এবং তাদের নামটা রেজিস্টার করতে পারে তারা পার্টিসিপেট করার জন্য। যারা অংশগ্রহণ করবে, তারা অংশগ্রহণ করতে চাইলে তারা যে অ্যাপসটাতে নাম রেজিস্টার করবে সেটার নাম হচ্ছে বায়ুদূত অ্যাপ। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম: অঙ্কুর স্কিম বাই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট স্যাবলিং প্লান্টেশনের জন্য, এবং তার জন্য যে অ্যাওয়ার্ডটা দেবে সেই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে প্রাণ বায়ু বায়ু অ্যাওয়ার্ড। এবং যদি পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করতে চায় সেক্ষেত্রে তাদের নাম রেজিস্টার করতে হবে যে অ্যাপসটাতে, সেটার নাম হচ্ছে বায়ুদূত অ্যাপ। ওকে। নেক্সট যে খবরটা আছে, টাটা স্টিলস টিভি নরেন্দ্রন টেক্স কভার অ্যাজ সিআইআই প্রেসিডেন্ট। টাটা স্টিলের কর্মরত টিভি নরেন্দ্রন, তিনি হচ্ছে সিআইআই এর প্রেসিডেন্ট হয়েছেন। ঠিক আছে। তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ টাটা স্টিল। টাটা স্টিলের তিনি হচ্ছেন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, এমডি। তার নাম কি? টিভি নরেন্দ্রন হ্যাজ টেকেন ওভার অ্যাজ প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সিআইআই। এই যে সংস্থাটা আছে, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তাকে কি করা হয়েছে? তার প্রেসিডেন্ট করা হয়েছে 2021-22 সালের জন্য। হি টেক্স ওভার দ্য লিডারশিপ অফ ইন্ডাস্ট্রি বডি ফ্রম কোটাক মহিন্দ্রা ব্যাংক লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও উদয় কোটক। তার আগে এই স্থানে কে ছিলেন? সিআই এর প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে উদয় কোটাক। তার জায়গায় তিনি হলেন নতুন প্রেসিডেন্ট, যার নাম টিভি নরেন্দ্রন, যিনি বর্তমানে টাটা স্টিলের সিইও এবং এমডি। ওকে। বলছে নরেন্দ্রন অ্যান অ্যালুমনাস অফ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট।
তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাতে পড়াশোনা করেছিলেন, ঠিক আছে। এবং তার নাম হচ্ছে টিভি নরেন্দ্রন। তিনি রিসেন্টলি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর প্রেসিডেন্ট হয়েছেন 2021-22 সালের জন্য। এটা অ্যাপয়েন্টমেন্টের একটা নিউজ। নেক্সট 3 নম্বর যে নিউজটা আসছে সেটা বলছে আরবিআই ক্যান্সেল লাইসেন্স অফ শিবাজি রাও ভোসলে সহকারী ব্যাংক। তাহলে আমরা আরবিআই এর ফাংশন সম্বন্ধে জেনেছি। তো আরবিআই এর কিছু গাইডেন্স থাকে, সেই গাইডেন্স গুলো যদি না মেনে চলতে পারে কোনো ব্যাংক, সেক্ষেত্রে আরবিআই এর অথরিটি আছে সেই ব্যাংকটার লাইসেন্সটাকে ক্যান্সেল করার। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো রিসেন্টলি জুন মাসে আরবিআই একটা ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে, মানে তাদের ব্যাংকটাকে কি করা হয়েছে, তাদের ব্যাংক ব্যবসা চালানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই ব্যাংকটার নাম কি? শিবাজি রাও ভোসলে সহকারী ব্যাংক, ঠিক আছে। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ ক্যান্সেলড দ্য লাইসেন্স অফ পুনে বেসড, এই ব্যাংকটা হচ্ছে পুনে কেন্দ্রিক একটা ব্যাংক, শিবাজি রাও ভোসলে সহকারী ব্যাংক। দ্য ব্যাংক সিজেস টু ক্যারি অন ব্যাংকিং বিজনেস, তাহলে তাদের ব্যাংকিং বিজনেস থেকে তাদেরকে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে ব্যাংকিং বিজনেস করার, উইথ এফেক্ট ফ্রম দ্য ক্লোজ অফ বিজনেস অন মে 31, তাহলে মে 31 তারিখে ক্যান্সেল করা হয়েছে। দ্য ব্যাংক ডাজ নট হ্যাভ ক্যাপিটাল অ্যান্ড আর্নিংস প্রসপেক্টস, কেন করা হয়েছে? তাদের যথাযথ ক্যাপিটাল ছিল না, ব্যাংক ব্যবসা চালাতে গেলে যত ক্যাপিটাল লাগে সেই ক্যাপিটালটা তাদের কাছে ছিল না, এবং আর্নিংও ছিল না, আয়ও ছিল না। অ্যাজ সাচ ইট ডাজ নট কমপ্লাই উইথ দ্য প্রভিশন অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, এবং 1949 সালের যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্টের নিয়ম অনুসারে তারা চলতে পারছিল না। দ্য আরবিআই অবজার্ভড, আরবিআই দেখেছিল দ্যাট দ্য ব্যাংক উইথ ইটস প্রেজেন্ট ফিনান্সিয়াল পজিশন উড বি আনএবল টু পে ইটস প্রেজেন্ট ডিপোজিটার্স ইন ফুল, তাদের কাছে সেই ব্যাংকের কাছে যা সম্পদ ছিল বা যা সম্পত্তি ছিল সেটা দিয়ে সেই সময় সেই ব্যাংকের যারা ডিপোজিটার আছে, ব্যাংকের যারা কাস্টমার আছে, তাদের যা ডিপোজিট আছে সেটাও মানে পূরণ করতে পারা যাবে না। যে সম্পত্তি ব্যাংকের আছে সেটা বিক্রি করেও যা ডিপোজিটার্স আছে তাদের টাকা ফেরত দেওয়া যাবে না। এটা অবজার্ভ করে আরবিআই কিন্তু তাদের ব্যাংকিং লাইসেন্সটা ক্যান্সেল করেছে। দ্য ফুল ব্যাংক ওয়াজ প্লেসড আন্ডার আরবিআই ডিরেকশন ফ্রম দ্য ক্লোজ অফ বিজনেস অন মে 4, 2019। তো 2019-এর 4 মে থেকেই আরবিআই কিন্তু ওর ডিরেকশনের দায়িত্ব নিয়েছিল এই ব্যাংকটার। নেওয়ার পরে দেখলো যে এই ব্যাপার, এই ব্যাংকটার যা সম্পত্তি আছে তা দিয়ে কিন্তু তার কাস্টমারদের টাকা ফেরত দেওয়া যাবে না, ঠিক আছে। এটা অবজার্ভ করে আরবিআই 31শে মে কি করেছে, এই যে শিবাজি রাও ভোসলে সহকারী ব্যাংকের লাইসেন্সটা ক্যান্সেল করেছে। ওকে, ন্যাটো যে একটা সংস্থা আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, কন্ডাক্ট স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস, তারা একটা মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করেছে ন্যাটো, এই যে সংস্থাটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে। তো সেই ডিফেন্স প্রোগ্রামটার নাম কি? স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস। এটা একটা মিলিটারি এক্সারসাইজ যেটা ইন ইউরোপ অ্যাজ টেনশন উইথ রাশিয়া ইনক্রিজেস, রাশিয়ার সাথে যেহেতু ইউরোপ কান্ট্রি গুলোর টেনশন তৈরি হয়েছে, একটা সম্পর্কের অবনতি সৃষ্টি হয়েছে ব্ল্যাক সি কে কেন্দ্র করে, ঠিক আছে, সেইটাকে মানে রাশিয়াকে অ্যালার্ট করার জন্য ন্যাটো এই মিলিটারি এক্সারসাইজটা কন্ডাক্ট করেছে ন্যাটো মেম্বার্স কান্ট্রিদের মধ্যে, ঠিক আছে। These war games are being organized with the aim of simulating the response of a 30-nation military organization for the attack on any one of its members. তাহলে কি এটা কিসের জন্য করা হয়েছে? এই মিলিটারি এক্সারসাইজটা এই জন্য করা হয়েছে, এই যে 30টা মেম্বার্স আছে ন্যাটো যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আছে, তার মধ্যে বর্তমানে 30টা দেশ তার মেম্বার, 30টা ইউরোপিয়ান কান্ট্রিজ। এদের মধ্যে যে কোনো একটা দেশকে যদি কোনো নন ইউরোপিয়ান কান্ট্রি অ্যাটাক করে দেয়, সেই ক্ষেত্রে ন্যাটো কিন্তু তাদের বিরুদ্ধে, সেই যে নন ইউরোপিয়ান কান্ট্রি, যে ইউরোপের যে কোনো এই 30টা দেশের মধ্যে একটা দেশে অ্যাটাক করলো, তাদের বিরুদ্ধে এই এক্সারসাইজটা সেই বার্তা দিল যে তাদের বিরুদ্ধে কিন্তু ন্যাটো স্টেপ নেবে, ঠিক আছে, মিলিটারি অ্যাকশন নেবে। যাই হোক, এর সাথে সাথে যে জিনিসগুলো আমাদের জিকে এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস মেন্সে পেপার 4 আছে একটা, যেটাতে প্রচুর পরিমাণে জিকে আজকাল আসে 40-50টা 200 নম্বরের মধ্যে। তো সেই জন্য কিন্তু আমাদের সাথে সাথে আমাদের জিকে গুলো আমরা আস্তে আস্তে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে চর্চা করে নেব। ন্যাটোর হেডকোয়ার্টার্স কোথায়, এটা যদি কোশ্চেনে আসে, ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার।
আর ন্যাটোর চেয়ারম্যান কে আছে? ন্যাটো মিলিটারি কমিটির ন্যাটো চেয়ারম্যান অফ দ্য ন্যাটো মিলিটারি কমিটির চেয়ারম্যান কে আছেন? এয়ার চিফ মার্শাল স্টুয়ার্ট পিচ। এই যে ন্যাটোর যে মিলিটারি কমিটি আছে তার চেয়ারম্যান স্টুয়ার্ট পিচ। আর মেম্বার কান্ট্রিজ কতগুলো আছে? 30টা। ঠিক আছে। ন্যাটো কবে তৈরি হয়েছিল যদি কোশ্চেন আসে? 4th এপ্রিল 1949, 1949 সালে 4 এপ্রিল। ঠিক আছে। মোটামুটি আমাদের কিন্তু ইয়ারটা মনে রাখতে হবে, 1949 সালে ন্যাটো তৈরি হয়। ঠিক আছে। এই জিকে গুলো আমরা মনে রাখার চেষ্টা করবো কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে। আর যে মিলিটারি এক্সারসাইজটা হয়েছে তার নাম কি? স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার 21 ওয়ার গেমস। নেক্সট যেটা আমরা দেখবো, ডব্লিউএইচও বা হু যেটাকে আমরা বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অনার্স ডক্টর হর্ষবর্ধন ফর এফর্টস ইন টোবাকো কন্ট্রোল। ঠিক আছে। আমাদের সেই সময় আমাদের দেশের এই যে ডক্টর হর্ষবর্ধন ছিলেন হচ্ছে কি আমাদের হেলথ মিনিস্টার, বর্তমানে চেঞ্জ হয়ে গেছেন, বাট সেই সময় তিনি ছিলেন জুন মাসে। তো সেই সময় তার এই যে ই সিগারেট বলে একটা সিগারেট হয়, যেটা হচ্ছে ইলেকট্রিক সিগারেট। ঠিক আছে। সেটাকে বলছে যে হিটেড টোবাকো প্রোডাক্ট, যেগুলো হচ্ছে মানে ইলেকট্রিকে চলে, যে সকল টোবাকো প্রোডাক্ট গুলো ইলেকট্রিকে হিট হয়, সেগুলোকে কি করার জন্য বলছে যে ডক্টর হর্ষবর্ধন লিডারশিপ ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন 2019 ন্যাশনাল লেজিসলেশন টু ব্যান ই সিগারেটস অ্যান্ড হিটেড টোবাকো প্রোডাক্টস, যেগুলো আমাদের দেশে কিন্তু ব্যান আছে। এটাতে ডক্টর হর্ষবর্ধনের একটা বিশাল ভূমিকা ছিল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঠিক আছে। আমাদের যে এক্স বা ফর্মার হেলথ মিনিস্টার যিনি ছিলেন তার। ঠিক আছে। সেই জন্য তার এই যে ভূমিকার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে একটা পুরস্কারে পুরস্কৃত করেন। ঠিক আছে। সেই পুরস্কারটার নাম কি? ডব্লিউএইচও ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনিশন অ্যাওয়ার্ড। ঠিক আছে। কে পায়? যে ফর্মার হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর হর্ষবর্ধন পেয়েছিলেন। ঠিক আছে। ডব্লিউএইচও ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনিশন অ্যাওয়ার্ড। ঠিক আছে। কিসের জন্য পেয়েছিলেন? ই সিগারেট ব্যানের ক্ষেত্রে তার ইনস্ট্রুমেন্টাল বা গুরুত্বপূর্ণ যে ভূমিকা ছিল সেটার জন্য তিনি পেয়েছিলেন। ওকে। নেক্সট যে 6 কারেন্ট অ্যাফেয়ার্স আসছে 6 নম্বরে, রবি শাস্ত্রী আমরা জানি যিনি হচ্ছেন ফর্মার কি ছিলেন? ফর্মার কোচ অফ ইন্ডিয়ান মেন ক্রিকেট টিম। ঠিক আছে। ইন্ডিয়ান মেন ক্রিকেট টিমের বর্তমান কোচ কে আছেন? রাহুল দ্রাবিড়। ঠিক আছে। তার আগে ছিলেন হচ্ছে কে? রবি শাস্ত্রী। তো তিনি একটা বই লিখেছেন। ঠিক আছে। সেই বইটার নাম হচ্ছে স্টার গেজিং। স্টার গেজিং, গেজ মানে হচ্ছে দেখা, আর স্টার মানে হচ্ছে তারকা। ঠিক আছে। তাহলে তারকাদের দেখা, তার চোখে 30টা প্লেয়ার, 30টা ক্রিকেটার, ঠিক আছে, যারা হচ্ছে তাকে ইন্সপায়ার করেছে, সে এইভাবে বলছে, তাদেরকে নিয়ে 30টা ক্রিকেটারদেরকে নিয়ে তিনি এই বইটা লিখেছেন। ঠিক আছে। স্টারদেরকে গেস করে, মানে স্টারদেরকে দেখে। ঠিক আছে। সেই জন্য বইটার নাম হচ্ছে স্টার গেজিং। স্টার গেজিং। আর তার সাবটাইটেল হচ্ছে দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ, স্টার গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ, রিটেন বাই রবি শাস্ত্রী। ঠিক আছে। ইট ইজ বিন কোঅথর্ড বাই আয়াজ মেনন, এবং তার সাথে তাকে লিখতে সাহায্য করেছেন যিনি, তার নাম হচ্ছে আয়াজ মেনন, তিনিও কোঅথর। ঠিক আছে। রবি শাস্ত্রীর সাথে তিনি হচ্ছেন কোঅথর। এগুলো কিন্তু যদি কোশ্চেন কঠিন হয় তখন এই যে বইটার নাম দিল স্টার গেজিং এ, রবি শাস্ত্রীর সাথে কে কোঅথর ছিলেন, কে অথর করেছিলেন, তাহলে তার নাম হচ্ছে আয়াজ মেনন। আয়াজ মেনন। বুক শাস্ত্রী হ্যাজ রিটেন অ্যাবাউট সাম 60 এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস। আমি 30 বলেছিলাম, বাট ভুল বলেছিলাম, এটা হচ্ছে 60। প্রায় 60 জন প্লেয়ারদেরকে নিয়ে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস হি হ্যাজ মেট ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হু হ্যাভ ইন্সপায়ার্ড হিম, যাদের সাথে তার দেখা হয়েছে পৃথিবী জুড়ে এবং যারা তাকে খেলার ক্ষেত্রে ইন্সপায়ার্ড করেছে, সেরকম 60টা প্লেয়ারকে নিয়ে এই বইতে লেখা হয়েছে স্টার গেজিং। ঠিক আছে। আয়াস মেনন হচ্ছে কোঅথর। নেক্সট 7 নম্বরে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে সেটা বলছে আর একটা বই, সাভারকার এ কন্টেস্টেড লিগাসি, এই একটা বই, যেটা অথর হচ্ছেন বিক্রম সম্পদ। এটুকু আমাদের মনে হয় তিনি একজন জার্নালিস্ট। বিক্রম সম্পদ হচ্ছে অথর কাম জার্নালিস্ট একজন। তার লেখা বই একটা সাভারকারকে নিয়ে, বিডি সাভারকারকে নিয়ে, আর কন্টেস্টেড লিগাসি, সাভারকার আর কন্টেস্টেড লিগাসি, যার লেখক হচ্ছে বিক্রম সম্পদ। নেক্সট বলছে আইআইটি গুয়াহাটি রিসার্চার্স ডিজাইন স্মার্ট উইন্ডোজ, ঠিক আছে, টু কাট কার্বন এমিশন। তারা একটা জানলা বানিয়েছে যেটা হচ্ছে কার্বন এমিশনটা কমাবে। ঠিক আছে। কারা তৈরি করেছে? আইআইটি গুয়াহাটির রিসার্চার্স। আইআইটি গুয়াহাটি researchers have developed a smart window material
that can effectively control the amount of heat and light passing through it in response to an applied voltage. তাহলে এই জানলাটা যদি লাগানো হয় বাড়িতে, সেটা কি করবে, হিট এবং যে লাইট যেটা পাস করছে সে উইন্ডো দিয়ে ঘরের মধ্যে ঢুকছে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে। However, achieving such a target is made easier by innovation by Devobroto Shikdar, an assistant professor of IIT Department of Electronics and Electrical Engineering, and his research student Ashish Kumar Choudhury. তাহলে এই দুজন, দেবব্রত শিকদার এবং তার রিসার্চ স্টুডেন্ট আশিস কুমার চৌধুরী, তাদের জন্য কিন্তু এইটা আবিষ্কার করা পসিবল হয়েছে। ঠিক আছে, এই দুজনের নামও আমাদের মনে রাখতে হবে। The Food and Agriculture Organization of the United Nations celebrates World Milk Day every year on 1st June. তাহলে ওয়ার্ল্ড মিল্ক ডে কবে হয়? প্রত্যেক বছর জুনের 1 তারিখে ওয়ার্ল্ড মিল্ক ডে। To recognizing the importance of milk as a global food and to celebrate the dairy sector. ঠিক আছে, ডেয়ারি সেক্টরকে এবং মিল্কের গুরুত্ব ফুড হিসেবে পৃথিবীব্যাপী সেটাকে বোঝানোর জন্য 1 জুন 1 জুন পৃথিবীব্যাপী কিন্তু ওয়ার্ল্ড মিল্ক ডে পালিত হয়। 10 নম্বরে বলছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, ফুল ফর্মটা আমাদের মনে রাখতে হবে, ইফকো। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড has introduced the world's first nano urea liquid. ন্যানো ইউরিয়া লিকুইড আবিষ্কার করেছে পৃথিবীর মধ্যে প্রথম, ফর ফার্মার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী কৃষকদের জন্য। অ্যাকর্ডিং টু অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট ইস্যুড বাই দ্য ইফকো, the world's first nano urea liquid was introduced in its 50th annual general body meeting এ এটা কিন্তু ঘোষণা করা হয়েছে, held in the online offline mode in India. The nano urea liquid has been found effective and efficient for plant nutrition, which increases the production with improved nutritional quality. তাহলে এটা কি বলছে যে এইটাকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে, প্ল্যান্টের নিউট্রিশনাল ভ্যালু বাড়বে। ইফকো, যেটা ফুল ফর্ম ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড, এর হেডকোয়ার্টার হচ্ছে বর্তমানে নিউ দিল্লিতে অবস্থিত এবং ইফকো 1967 সালে তৈরি হয়েছিল। 1967 সালে ইফকো তৈরি হয়েছিল। জুন 1 কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা করে ফেললাম। এবার আমরা যাব জুন 2 তারিখ। জুনের 2 তারিখে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। WHO names COVID-19 variants first found in India as Kappa and Delta. তো সেকেন্ড ওয়েভ এসেছিল ইন্ডিয়াতে, আমরা জানি। তো এই সময় যে ইন্ডিয়াতে যে স্ট্রেনটা পাওয়া গেছিল কোভিড-19 এর, ঠিক আছে, তার নাম দেওয়া, দুটো স্ট্রেন, ঠিক আছে, তার নাম দেওয়া হয়েছিল, একটার নাম দিয়েছিল হচ্ছে কাপ্পা আর একটার নাম দেওয়া হয়েছিল ডেল্টা। ডেল্টা ভেরিয়েন্ট আমরা নাম শুনতে পাচ্ছিলাম, ঠিক আছে, কাপ্পা এন্ড ডেল্টা দুটো নাম দিয়েছিল। দ্য ইউএন হেলথ এজেন্সি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ গিভেন easy to say labels to two variants of COVID-19 first founded in India, যেগুলো ইন্ডিয়াতে পাওয়া গেছিল সেকেন্ড ভ্যারিয়েন্ট, ঠিক আছে। সেই দুটো ভ্যারিয়েন্টের যে মেডিকেল টার্ম ছিল এইগুলো, B.1.617.1 আর একটা B.1.617.2। তো এই যে B.1.617.1 যেটা ছিল তার নাম দেওয়া হয়েছিল কাপ্পা, ঠিক আছে। ইজি টু সে ওয়ার্ড এগুলো, ঠিক আছে। এই নামটা আমরা সবাই কিন্তু মনে রাখতে পারবো না, যারা বিজ্ঞানী, যারা ডাক্তার বাবু আছেন তারা মনে রাখতে পারেন, ঠিক আছে। আমরা সাধারণ মানুষের জন্য সেই জন্য এটাকে বলা হলো কাপ্পা। আর B.1.617.2 যে ভ্যারিয়েন্টটা পাওয়া গেছিল তার নাম দেওয়া হলো ডেল্টা, ঠিক আছে। যাই হোক, WHO এস্টাবলিশ হয়েছিল 1948 সালের 7th এপ্রিল, ঠিক আছে। সেই জন্য কিন্তু 7th এপ্রিলটা ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালিত হয় পৃথিবীব্যাপী, ঠিক আছে। তো WHO 1948 সালে 7th এপ্রিল প্রতিষ্ঠা হয় এবং WHO হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আর WHO কারেন্ট প্রেসিডেন্ট আছেন, আমরা প্রায় খবরে এখন দেখতে পাই, ডক্টর টেড্রস আধানম গ্যাব্রিয়েসিস। ডক্টর টেড্রস আধানম ঘেব্রিয়েসিস, তিনি হচ্ছে বর্তমানে WHO প্রেসিডেন্ট আছেন। আর WHO হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে। 1948 সালে 7th এপ্রিল WHO তৈরি হয় এবং 7th এপ্রিল পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালিত হয়, ঠিক আছে। 2 নম্বর বলছে ফরমার সুপ্রিম কোর্ট জাজ, আগের যিনি সুপ্রিম কোর্ট জাজ ছিলেন অরুণ কুমার মিশ্র, উইল বি দ্য নিউ চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ঠিক আছে। আমরা জানি যিনি চিফ জাস্টিস থাকেন তিনি রিটায়ার হওয়ার পরেই
এই যে আপনার আমাদের যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তিনি আহ, কি হন, চেয়ারম্যান হয়ে যান রিটায়ার হওয়ার পরে। যে জাজ সুপ্রিম কোর্ট থেকে সবেমাত্র রিটায়ার করেন, তিনি কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হন। তো বর্তমানে হচ্ছে অরুণ কুমার মিশ্রা, জাস্টিস অরুণ কুমার মিশ্রা, তিনি কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান। তারপরে বলছে দ্য ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন IBF announced the appointment of former Supreme Court Judge Justice Bikramjit Sen as the chairman of its newly formed self-regulatory body, Digital Media Content Regulatory Council. ঠিক আছে, মিডিয়াকে মিডিয়া কন্টেন্ট গুলোকে রেগুলেট করার জন্য একটা বডি আছে, যেটা হচ্ছে IBF এর আন্ডারে একটা রেগুলেটরি বডি, যেটার নাম হলো ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল। তার কি হয়েছেন, তার চেয়ারম্যান হয়েছেন একজন এক্স জাস্টিস বা ফরমার জাস্টিস বিক্রমজিৎ সেন। ঠিক আছে, DMCRC এর চেয়ারম্যান বিক্রমজিৎ সেন। দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, OECD, এটা অনেকবার পরীক্ষায় এসছে, PSCর বিভিন্ন পরীক্ষায় এই ফুল ফর্মটা অনেকবার এসছে, বিশেষ করে মিসলেনিয়াস যে পরীক্ষাটা হয় সেখানে বহুবার এই প্রশ্নটা দেখা যাচ্ছে, OECDর ফুল ফর্ম কি? অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, হ্যাজ কার্ড ইন্ডিয়াস গ্রোথ প্রজেকশন টু, এরা কি করেছে, ইন্ডিয়ার যে গ্রোথ হবে সেটা আগে প্রজেক্ট করেছিল 9.9। ঠিক আছে, ফর ফিনান্সিয়াল ইয়ার 2022, আগে যা প্রজেক্ট করেছিল তার থেকে কমিয়ে 9.9 এনেছে। এবং ইন মার্চ ইটস এস্টিমেটেড গ্রোথ টু 12.6। ঠিক আছে, 12.6 বলেছিল আগে। এই যে OECD বলেছিল ইন্ডিয়ার গ্রোথ রেট হবে এবছর 12.6% হারে বৃদ্ধি পাবে ন্যাশনাল ইনকাম বা GDP। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে সেটা কমিয়ে 9.9 প্রজেক্ট করেছে। যাই হোক, OECDর ফুল ফর্ম আমাদের মনে রাখতে হবে, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর OECD হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে, প্যারিসে অবস্থিত। OECD কবে তৈরি হয়? 1961 সালে তৈরি হয়। ঠিক আছে, OECD ফাউন্ডেড ইন 1961। SBI ইকোনমিস্ট ইন ইটস রিসার্চ রিপোর্ট ইকোর্যাপ, যেটার নাম রিসার্চ রিপোর্টটার নাম, has sharply cut the GDP growth estimates for the Indian economy to 7.9% in 2000 ফিনান্সিয়াল ইয়ার 2022। তো 2022 ফিনান্সিয়াল ইয়ারে বলেছে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ হবে 7.9% হারে, SBI এর ইকোনমিস্টরা। ঠিক আছে, কম্পেয়ার টু অ্যান আর্লিয়ার প্রজেকশন অফ 10.4%। তারা আগে বলেছিল 10.4% হবে, কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য তারা বলছে 7.9% হারে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 2022-এ ইন্ডিয়ার গ্রোথ থাকবে। দ্য SBI ইকোনমিস্ট প্রজেক্ট ডব্লিউ শেপ রিকভারি ইন 2022, এবং বলেছে এক্ষেত্রে ইন্ডিয়ার একটা ডব্লিউ শেপ রিকভারি হবে। ঠিক আছে, উইথ টু থটস ট্রাকস ইনস্টেড অফ দ্য আর্লিয়ার অ্যান্টিসিপেটেড ভি শেপ রিকভারি। আগে বলেছিল তারা ভি শেপ রিকভারি হবে, কিন্তু বর্তমানে বলছে ডব্লিউ শেপ। ভি শেপ মানে ইন্ডিয়ার ইকোনমি বিফোর কোভিড এরকম জায়গায় ছিল, কোভিড এর জন্য ইকোনমির ফল হয়, ফল হয়ে এরকম নিচে চলে যায়, গিয়ে বলছে তারা আবার এইভাবে উঠবে। ঠিক আছে, কিন্তু তোমার এটাকে বলছে ভি শেপ গ্রোথ। কিন্তু পরবর্তীকালে আবার দেখলাম করোনা ভাইরাস নতুন ভেরিয়েন্ট নিয়ে চলে এলো সেকেন্ড ওয়েভ হিসেবে, বর্তমানে অমিক্রন থার্ড ওয়েভ হিসেবে আসতে চলেছে। ঠিক আছে, তার জন্য বলছে কি আবার ফল হতে পারে 2022-এ গিয়ে, আবার যখন ঠিক হবে পরিস্থিতি তখন আবার উঠবে। তাহলে এই যে রিকভারিটা, এই রিকভারিটার নাম দিয়েছে ওয়াই শেপ ডব্লিউ শেপ রিকভারি। ঠিক আছে, প্রথমে বলেছিল ভি শেপ হবে, বাট এখন বলছে যে ডব্লিউ শেপ রিকভারি হবে। ঠিক আছে, যাই হোক, SBI তাহলে 7.9% হারে ইন্ডিয়ার গ্রোথ হবে বলে প্রজেক্ট করেছে। মুডি বলে একটা সংস্থা আছে, মুডি, তারা কি করে, বিভিন্ন দেশের ইকোনমির গ্রোথ প্রজেক্ট করে, কোন দেশের কেমন ক্রেডিট নেওয়ার ক্ষমতা আছে সেগুলোকে রেটিং করে। ঠিক আছে, সেই অনুযায়ী বিভিন্ন সংস্থা সেই দেশগুলোকে রেটিং লোন টোন গুলো দিয়ে থাকে। ঠিক আছে, তো এই মুডি বলে যে সংস্থাটা আছে বলছে ইন্ডিয়ার গ্রোথ রেট প্রজেক্ট করেছে 2021-22-এ কত পার্সেন্ট হারে বৃদ্ধি হবে বলেছে, 9.3% হারে। ওকে, আর 2022-23-এ বলেছে 7.9% হারে বাড়বে ইন্ডিয়ার গ্রোথ রেটটা, ইকোনমিক গ্রোথ রেটটা এটা থাকবে। ইন টার্মস অফ সোভারিন রেটিংস, মুডিস হ্যাজ এস্টিমেটেড আ Baa3 রেটিং অন ইন্ডিয়া উইথ এ নেগেটিভ আউটলুক। ঠিক আছে, তো এখানে কি বলছে, এই যে রেটিংটা আমাদের পরীক্ষায় যখন আমরা গ্রেডিং সিস্টেম আছে, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে 80-র উপরে পেলে আমরা দিচ্ছে, A+ দিল, আমি 70 পেলে সেটাতে আমার দিল, আমি 60 পেলে দেখা যাচ্ছে সেটা দিল হচ্ছে B। এরকম যে রেটিং হয়, গ্রেডিং হয়, ঠিক সেরকম ভাবে
কোন দেশের অর্থনীতি কেমন অবস্থায় আছে সেটাও কিন্তু এই মুডি বলে সংস্থাটা রেটিং করে। ঠিক আছে, তো তার মত অনুযায়ী ইন্ডিয়ার রেটিং কি Baa3, Baa3, এটা মাথায় রাখতে হবে। মুডির রেটিং অনুযায়ী ইন্ডিয়া কোন পজিশনে আছে, কোন গ্রেডে, Baa3। ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপার, আইআইটি রোপার in Punjab has developed a first of its kind LOT device, Ambitech বলে একটা তারা ডিভাইস তৈরি করেছে, that records real time ambient temperature during the transportation of perishable product, vaccine, even body organs and blood। তাহলে কোনো বডি অর্গানস বা ব্লাড বা কোনো ভ্যাকসিন বা পেরিশেবল মানে পচনশীল কোনো বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন তার যে উষ্ণতার পরিবর্তন হচ্ছে সেই উষ্ণতার পরিবর্তনটাকে সহজেই মাপতে পারা যায় এমন একটা ডিভাইস বানিয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে অ্যাম্বিট্যাক। ওকে, বানিয়েছে কে? আইআইটি রোপার। নেক্সট বলছে ইন্ডিয়াস পিউগিলিস্ট, পিউগিলিস্ট মানে হচ্ছে বক্সার, আমরা যেটাকে বক্সার বলি সেটাকে পিউগিলিস্টও বলা হয়। ইন্ডিয়ান বক্সার সঞ্জিত কুমার won a gold medal in the 91 kg weight category at the ASBC Asian Boxing Championship। ASBC এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সঞ্জিত কুমার বলে একজন ইন্ডিয়ান বক্সার বা পিউগিলিস্ট, তিনি 91 কেজি বিভাগে গোল্ড মেডেল জিতেছেন। সঞ্জিত কুমার কোন খেলার সাথে যুক্ত, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। তারপরে বলছে টিএম কালিয়ানান, টিএম কালিয়ান্নান, the last surviving member of the constituent assembly passes away। তাহলে আমরা জানি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের পার্লামেন্ট ফর্ম করার আগে আমাদের দেশে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল। ঠিক আছে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের বিভিন্ন রকম যে মানে সেই সময় পার্লামেন্টের যা কাজ সেই কাজটা চালাতেন, তো সেই সময় সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অনেক মেম্বার ছিল, যেমন পার্লামেন্টের মেম্বার থাকে। তো সেই সময় যিনি ইয়াংগেস্ট মেম্বার ছিলেন, ঠিক আছে, তিনি রিসেন্টলি মারা গেছেন। সবচেয়ে কম বয়সী যে মেম্বার ছিলেন তার নাম হচ্ছে টিএম কালিয়ান্নান। ঠিক আছে, এবং তিনি হচ্ছে লাস্ট সার্ভাইভিং মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে তিনিই ছিলেন যারা বেঁচে আছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন তাদের মধ্যে শেষ। তিনি রিসেন্টলি মারা গেছেন, ঠিক আছে, জুন মাসে। তো তার নাম হচ্ছে টিএম কালিয়ান্নান। ঠিক আছে, হি ওয়াজ রিপোর্টেডলি দ্য ইয়ংগেস্ট মেম্বার অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং তিনি সেই ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সবচেয়ে কনিষ্ঠতম মানে সর্বকনিষ্ঠতম মেম্বারও ছিলেন। দেন অ্যান্ড অলসো আ মেম্বার অফ ইন্ডিয়াস ফার্স্ট প্রভিশনাল পার্লামেন্ট। ইন্ডিয়া তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পরে পার্লামেন্ট চলে এলো, যে পার্লামেন্ট প্রভিন্সিয়াল পার্লামেন্ট যেটা হয়েছিল সেই পার্লামেন্টের তিনি কিন্তু মেম্বার ছিলেন পার্লামেন্টের, ফার্স্ট প্রভিন্সিয়াল পার্লামেন্টেরও একজন মেম্বার ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারের সাথে সাথে। তারপরে বলছে নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, 74th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হয়েছে 74তম এন্ডোর্সড ডিসিশন। সেখানে একটা ডিসিশন নেওয়া হয়েছে রেকগনাইজিং 30th জানুয়ারি অ্যাজ ওয়ার্ল্ড নেগলেক্টেড টপিক্যাল ডিজিজ ডে। এই দিনটাকে 30শে জানুয়ারিকে এনটিডি দিবস হিসেবে পালন করার ডিসিশন নেওয়া হয়েছে। ঠিক আছে, এই দিনটা পালিত হতো না, নতুন করে একটা দিবস তৈরি করা হচ্ছে 30শে জানুয়ারি। এই 30শে জানুয়ারিকে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড নেগলেক্টেড টপিক্যাল ডিজিজ ডে হিসেবে পালন করা হবে। এটা জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই জন্য জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসছে। ঠিক আছে, ওয়ার্ল্ড এনটিডি ডে মানে হচ্ছে নেগলেক্টেড টপিক্যাল ডিজিজ ডে। এরকম ভাবে কোশ্চেন আসতে পারে, ওয়ার্ল্ড এনটিডি ডে, এখানে এনটিডি রেফার্স ফর, এনটিডি বলতে কি বোঝানো হচ্ছে? নেগলেক্টেড টপিক্যাল ডিজিজ। নেক্সট আমরা দেখবো জুনের 3 তারিখের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। আইজাক হারজগ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ ইসরায়েল। তাহলে ইসরায়েলের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল হচ্ছে রিউভেন রিভলিন। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট রয়েছে ইসরায়েলের, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে আইজাক হারজগ। রিভলিনের জায়গায় আসছেন হারজগ। ঠিক আছে, রিসেন্টলি ইসরায়েলের প্রেসিডেন্ট হয়েছে। প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, এটা কোশ্চেন আসতে পারে, অনেকবার এসছে পরীক্ষায়, বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন, তিনিও ছিলেন, তার পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেছে। আর ক্যাপিটাল কি ইসরায়েলের, যেটা নিয়ে বিশাল ঝামেলা হয়,
ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। সেই ক্যাপিটালটার নাম হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের কারেন্সির নাম কি? ইসরায়েলি শেকেল। ইসরায়েলের কারেন্সির নাম হচ্ছে ইসরায়েলি শেকেল। এগুলো কিন্তু জিকে তে কোশ্চেন আসতেই পারে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে, দ্য ফেসবুক ওয়ার্ন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাজ নেমড পরেশ বি লাল অ্যাজ দ্য গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া। তো হোয়াটসঅ্যাপ তার গ্রিভেন্স অফিসার হিসেবে ইন্ডিয়ায় নিযুক্ত করেছে কাকে? যার নাম হচ্ছে বি লাল, পরেশ বি লাল। হোয়াটসঅ্যাপের ফাউন্ডার কে ছিলেন? জন কুম অ্যান্ড ব্রায়ান অ্যাক্টন। ঠিক আছে, কুম অ্যান্ড অ্যাক্টন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপের ফাউন্ডার ছিলেন, কুম অ্যান্ড অ্যাক্টন। হোয়াটসঅ্যাপ কত সালে তৈরি হয়? 2009 সালে। ঠিক আছে। দ্য নেক্সট কাইন্ড অ্যাফেয়ার্স, দ্য ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন, আইডিএফ বলে একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশন, হ্যাজ ইলেক্টেড আর এস সোধি। আর এস সোধি যিনি হচ্ছেন গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের যিনি হচ্ছেন এমডি। তার নাম কি? আর এস সোধি। তাকে কি করেছে? তাকে বলছে, তাকে কি করা হয়েছে বোর্ডে, মানে এই যে ইন্টারন্যাশনাল ডেয়ারি ফেডারেশনের যে বোর্ড, সেই বোর্ডে তাকে ইলেক্টেড করা হয়েছে। ঠিক আছে, আর এস সোধিকে। যেহেতু ইন্ডিয়ান একজন ব্যক্তি ইন্টারন্যাশনাল একটা সংস্থায় ইলেক্টেড হয়েছে, সেই জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ইম্পর্টেন্ট। আর এস সোধি আইডিএফ এর বোর্ডে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন বা ইলেক্টেড হয়েছেন। নেক্সট বলছে, দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি has announced that the men's cricket world cup in 2027 and 2031 will once again be a 14 team 24 matches tournament. যাই হোক, বলছে 2019 সালে earlier in the 2019 world cup only 10 teams contested compared to 14 teams in 2015। যাই হোক, 2019 সালে 15 মানে 14টার জায়গায় কটা টিমকে পার্টিসিপেট মানে করতে দেওয়া হয়েছিল? 10টা টিমকে। আইসিসি ঠিক করেছিল 10টা টিমকে পার্টিসিপেট করতে দেবে। কিন্তু 2015-তে লাস্ট 2015-তে যখন হয়েছিল তখন কিন্তু 14টা টিম খেলতো। তো যাই হোক, 2027 সালে এবং 31 সালে যে আমাদের আইসিসি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, সেখানে কিন্তু আবার 14টা টিমকে খেলানো হবে বলে ডিসিশন নিয়েছে। ঠিক আছে। তো 10টা টিম কোন সময় খেলেছিল? 2019 সালে শুধু। তার আগে 14টা খেলতো। আবার রিসেন্ট মানে পরবর্তীকালে 27 এবং 31-এ যেগুলো হবে সেখানেও কিন্তু বলা হয়েছে যে 14টা টিম খেলবে। আইসিসি এর চেয়ারম্যান অফ আইসিসি কে আছেন বর্তমানে? গ্রেগ বার্কলে। আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে। আর সিইও অফ আইসিসি কে আছেন? মানু সাউনি, তিনি হচ্ছেন সিইও। আর হেডকোয়ার্টার কোথায় আইসিসির? দুবাইতে অবস্থিত। ঠিক আছে।